নমস্কার। আজ আমি শুরু করছি ইউনিট 13 এফেক্টিভ অ্যান্ড সাইকোমোটর লার্নিং অ্যান্ড দেয়ার অর্গানাইজেশন। MAEDU এডুকেশন MES 13 ব্লক 4। আমি পুলক গাঙ্গুলি, একাডেমিক কাউন্সিলর, ইগনু, কলকাতা। আজকে আমাদের যে বিষয়টা পড়ানোর, যে বিষয় সম্পর্কে আমরা জানব, সেটা হচ্ছে এফেক্টিভ অ্যান্ড সাইকোমোটর লার্নিং অ্যান্ড দেয়ার অর্গানাইজেশন। এখন এই যে এফেক্টিভ অ্যান্ড সাইকোমোটর, অর্থাৎ এখানে সাইকোমোটর বলতে দক্ষতামূলকের কথা আসছে এবং এফেক্টিভ বলতে এখানে অনুভূতিমূলকের প্রসঙ্গ আসছে। অর্থাৎ অ্যাফেকশন, লাভ অ্যান্ড অ্যাফেকশনের কথা আমরা যেটাকে বলি, অর্থাৎ অনুভূতি, এই অনুভূতির কথাটা আসছে। আমাদের আজকে পাঠের বিষয় যা যা আছে সেটা হচ্ছে কনসেপ্ট অ্যান্ড নেচার অফ এফেক্টিভ ডেভেলপমেন্ট, স্কোপ অফ এফেক্টিভ ডেভেলপমেন্ট, অর্গানাইজেশন অ্যান্ড কারিকুলা অফ এফেক্টিভ এডুকেশন, দ্য কনসেপ্ট অফ সাইকোমোটর লার্নিং, অর্গানাইজেশন অফ সাইকোমোটর লার্নিং। এর ভেতরের বিষয়গুলো আমরা জানব। আমরা এটা আগে থেকেই জেনে এসেছি, তারপর আমরা এই জায়গাটা আসছি যে বেঞ্জামিন ব্লুমস তার ট্যাক্সোনমিতে শিক্ষার ফলাফলে তিনটি ক্ষেত্রে শ্রেণীবদ্ধ করেছে। শিক্ষার উদ্দেশ্যের দিক থেকেও করেছেন, আবার শিখনের দিক থেকেও শিক্ষার্থীরা যা শিখবে এবং যা শিক্ষা লাভের পর যা ফলাফল হবে তা নিয়ে বেঞ্জামিন ব্লুমস তিনটে ক্ষেত্রে শ্রেণীবদ্ধ কথা বলেছে, যেটাকে তিনটে ডোমেনের কথা বলছি আমরা। কি কি ডোমেন? জ্ঞানমূলক বা কগনিটিভ, আবেগমূলক বা এফেক্টিভ বা আবেগ বা অনুভূতিমূলক, আর মনস্তাত্ত্বিক মূলক বা সাইকোমোটর। এই তিনটে বিষয় আমরা জেনেছি। আগেও আমরা ব্লুমসের ট্যাক্সোনমি পড়তে গিয়ে এই বিষয়টা জেনেছি, যেখানে তিনটে ক্ষেত্র মানুষের জ্ঞানের বিকাশ হবে, যেখানে জ্ঞানের ক্ষেত্রকে বিশাল হবে, তথ্য এবং তত্ত্বের কথা তারা জানবে। তারপর শুধুমাত্র জ্ঞানের বিকাশ হলেই চলন হবে না, সেই জ্ঞান তার মনস্তাত্ত্বিক অনুভূতির সঙ্গে যুক্ত হবে, আবেগ তৈরি করবে। এই আবেগই মনে রাখতে হবে একটা প্রধান ক্ষেত্র, যা মানুষকে সঞ্চালনমূলক দক্ষতার মধ্যে দিয়ে নিয়ে যায়। একটা বিষয় উদাহরণ দিয়ে বলা যেতে পারে যে একটা ঘরে তিনটে রাস্তার মতো বা তিনটে ক্ষেত্রের মতো। কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে সে সাইকোমোটর অর্থাৎ দক্ষতাটাই প্রধান কোনো কাজের মধ্যে, এবং এই দক্ষতার মধ্যে দিয়ে গিয়ে সে আস্তে আস্তে অনুভূতি এবং জ্ঞানের স্তরে প্রবেশ করছে। আবার অনুভূতি দিয়ে সে জ্ঞান এবং দক্ষতায় পৌঁছচ্ছে। আবার আমরা যারা পড়াশোনার ক্ষেত্রে অধ্যয়ন দিয়ে শুরু করি, তখন জ্ঞান থেকে অনুভূতি এবং দক্ষতায় আমরা আস্তে আস্তে পৌঁছই। এইভাবে আমরা জ্ঞানের ক্ষেত্রগুলোকে অগ্রসর হই এবং শিখন এবং শিক্ষণ অর্থাৎ টিচিং এবং লার্নিং এর পথে আমরা অগ্রসর হই। এবার আসছি অনুভূতিমূলক বিকাশের ধারণা এবং প্রকৃতি, অর্থাৎ কনসেপ্ট অফ নেচার অ্যান্ড এফেক্টিভ ডেভেলপমেন্ট। কনসেপ্ট অ্যান্ড নেচার অফ এফেক্টিভ ডেভেলপমেন্ট, অনুভূতিমূলক বিকাশের ধারণা এবং প্রকৃতি। অনুভূতিমূলক বিকাশ, এইটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। আমি বলছিলাম যে জ্ঞান মানুষকে তত্ত্ব দেবে,
মানুষকে তথ্য দেবে, সে জানবে, সে চিনতে পারবে, সে আইডেন্টিফাই করতে পারবে প্রাথমিক স্তরের জ্ঞান, খুব ন্যারো স্টেজে। পরবর্তীকালে সে তার প্রয়োগ এবং দক্ষতার বিকাশ ঘটবে, তার বোধের বিকাশ ঘটবে এবং তার একটা ধারণা তৈরি হবে সামগ্রিকতা সম্পর্কে, সে আবার প্রয়োগ করবে, অর্থাৎ এইভাবে তার জ্ঞান সমৃদ্ধ হবে, বিষয় সম্পর্কে সে জানবে। কিন্তু যতক্ষণ না সেই জ্ঞান অনুভূতির সঙ্গে সম্পৃক্ত হচ্ছে, অনুভূতির সঙ্গে যুক্ত না হচ্ছে, ততক্ষণ সেই জ্ঞান যেন কোথাও তার মনের স্থায়ী জায়গায় স্থান পাচ্ছে না। তাই অনুভূতি দিয়ে অনেক সময় শিক্ষার্থীদের, মানুষকে একটা বিশেষ পরিবর্তন সাধন করা হয়। মনে রাখতে হবে, লার্নিং এর মূল উদ্দেশ্য কি? লার্নিং এর মূল উদ্দেশ্য আচরণের পরিবর্তন, তার অ্যাক্টিভিটির পরিবর্তন, তার চেঞ্জ অফ হিজ বিহেভিয়ার, অর্থাৎ সামগ্রিকভাবে বৃহত্তর দিক থেকে তার আচরণের পরিবর্তন। অনুভূতিমূলক বিকাশ আসলে কি বলছে? শিক্ষার্থীর মানসিক, সামাজিক, নৈতিক এবং আবেগ সম্পর্কিত গুণাবলীর বিকাশ। এটি শিক্ষার্থীদের ব্যক্তিত্বের বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং শ্রেণীকক্ষের বাইরের অভিজ্ঞতা থেকেও তার অনুভূতিমূলক বিকাশ হয়। এখন এই অনুভূতিমূলক বিকাশ কিরকম আমরা যদি বলি, কোন শিক্ষার্থী ভাষা নিয়ে পড়ছে, বাংলা ভাষা নিয়ে পড়ছে, ইংরাজি ভাষা নিয়ে পড়ছে, হিন্দি ভাষা নিয়ে পড়ছে, উর্দু ভাষা নিয়ে পড়ছে, সংস্কৃত ভাষা নিয়ে পড়ছে, ওড়িশা ভাষা নিয়ে পড়ছে, মালায়ালাম, তেলেগু, তামিল, নানা রকম ভাষা নিয়ে পড়ছে। আমরা যেরকম বাংলায় যারা থাকি তারা বাংলা ভাষা নিয়ে পড়াশোনা করি, বেশিরভাগ ক্ষেত্রে অনেকেরই প্রথম ভাষা বাংলা থাকে। বাংলা ভাষা নিয়ে যখন পড়তে পড়তে বাংলায় কোনো কবিতা, কোনো গদ্য, কোনো উপন্যাস, ছোট গল্প সম্পর্কে পড়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে পড়তে পড়তে তার যখন অন্তর্নিহিত আবেগ সম্পর্কে লেখক যখন তার বা পঠিত বিষয়বস্তু সম্পর্কে শিক্ষার্থীরা যখন জানছে, আস্তে আস্তে নানারূপ বিষয় সম্পর্কে যখন ভালো লাগছে, কবিতা যখন পড়ে পাঠ করে আনন্দ লাগছে, আস্তে আস্তে তার মধ্যে ভাষা সম্পর্কে একটা ভালো লাগা তৈরি হচ্ছে। রবীন্দ্রনাথ ভাষা সম্পর্কে তার গভীর ভালোবাসা অনুভব করেছিলেন এবং বলেছিলেন, মাতৃভাষা মাতৃদুগ্ধ। আসলে রবীন্দ্রনাথ বাংলা ভাষা দিয়েই তো তার সামগ্রিকভাবে তার সৃষ্টিশীলতাকে এগিয়ে নিয়ে গেছেন। অন্যান্য ভাষা সম্পর্কেও তার গভীর পারদর্শিতা ছিল, কিন্তু ভাষা সম্পর্কে তিনি বললেন মাতৃভাষা, অর্থাৎ যে ভাষায় শিখুক না কেন তার মায়ের মুখ থেকে শেখা ভাষা, পরিবারের ভাষা, গৃহের অভ্যন্তরের ভাষা অনুভূতির শ্রেষ্ঠ বিকাশে সাহায্য করে। অর্থাৎ ছোটবেলা থেকে সে শুনে আসছে, তাই সেই অনুভূতি ভাষার সঙ্গে যুক্ত হচ্ছে। দেখা যাচ্ছে কোনো শিক্ষার্থী সে ইতিহাস নিয়ে পড়াশুনো করছে, ইতিহাস বিষয় সম্পর্কে তার ভালো লাগা তৈরি হচ্ছে, ক্রমশ অধ্যাবসায়ের মাধ্যমে ইতিহাস বিষয় সম্পর্কে তার পারদর্শিতা তৈরি হচ্ছে। দেখা যাচ্ছে সে শুধুমাত্র হরপ্পা মহেঞ্জোদারো পড়ে সে থেমে থাকেনি, সে হরপ্পা মহেঞ্জোদারো কোথায় সে দেখতে যাচ্ছে। আসলে তার অনুভূতির বিকাশ হচ্ছে যে তার দেখতে ইচ্ছা করছে, যখন দেখতে যাচ্ছে তখন তার সাইকোমোটর ডোমেনের বিকাশ হচ্ছে। দেখা যাচ্ছে যে নালন্দা সম্পর্কে পড়ে, ইতিহাসে নালন্দা সম্পর্কে পড়ে সে নালন্দা সম্পর্কে দেখতে যেতে ইচ্ছা করছে, বলছে আহা আমি একটু নালন্দায় যদি যেতাম, নালন্দায় ইতিহাসের যে স্থাপত্যগুলো,
যে ভগ্নপ্রায় বাড়িটা রয়েছে, সেই যদি বিশ্ববিদ্যালয়টাকে আমি দেখতাম, হাতে ধরে পাথরকে স্পর্শ করতাম, এবং সে স্পর্শ করার মধ্যে দিয়ে সে ভাবছে যে এইখানে সেই বিশ্ববিদ্যালয় ছিল, আজ থেকে কত বছর আগে, কত শিক্ষার্থীরা পড়তে আসতো, এখানেই পাঠ বসতো, বহু জ্ঞানী গুণী পণ্ডিত তখনকার দিনে মানুষেরা এখানে পড়াতেন। সে দেখে সে অতীতে বিচরণ করতে লাগলো মানসিকভাবে। এটাই আসলে অনুভূতিমূলক বিকাশ। এবং এই অনুভূতি থেকে রক্ষা করবে, আচ্ছা যা গেছে গেছে, যেটুকখানি আছে সেটুকখানি আমাদের রক্ষা করতে হবে। তার কারণ এটি একটি ইতিহাসের সাক্ষী, এটি একটি ইতিহাস দাঁড়িয়ে আছে, আসলে ইতিহাসের নিদর্শন, একে রক্ষা করতে হবে। অর্থাৎ তার নৈতিক আবেগ জাগ্রত হলো, সামাজিক এবং নৈতিকতা তার মধ্যে গুণ তৈরি হচ্ছে। আসলে অনুভূতি নৈতিকতাকে তৈরি করে, অনুভূতি সামাজিকতাকে তৈরি করে, অনুভূতি আবেগকে তৈরি করে। তাই ব্যক্তি ব্যক্তি সম্পর্ক, পিতামাতার প্রতি, বৃদ্ধ মানুষের প্রতি যে আবেগ, শিক্ষার্থীর প্রতি যে আবেগ, নতুন প্রজন্মের প্রতি আবেগ, এবং প্রত্যেকটি বিষয়ের প্রতি যে অনুভূতি, আবেগ, বিষয়কে রক্ষা করা, অতীত অতীত আমাদের ঐতিহ্যের সংরক্ষণ, অতীত ঐতিহ্যের সঞ্চালন, অতীত ঐতিহ্যের সময়ের সঙ্গে সঙ্গে গবেষণার মাধ্যমে তার উন্নতিকরণ, শিক্ষার যে বৃহৎ কথা আমরা জানতে পারি, বা বৃহৎ কথা যেটা বলা হয়, তা আসলে একজন মানুষের অনুভূতিমূলক বিকাশের একটা নিদর্শন। এই অনুভূতি কিন্তু মানুষকে নতুন আবিষ্কারে সাহায্য করে। এই অনুভূতি কিন্তু কলম্বাসকে হয়তো আমেরিকা আবিষ্কার করতে সাহায্য করেছে। তার আবেগ, অর্থাৎ সে আশা রাখে সে পারবে। এই অনুভূতি প্রত্যেকটি আবিষ্কার থেকে শুরু করে নিত্য নতুন মানুষের যা যা সাফল্য আমরা দেখি, তা আসলে মানুষের ভেতরের আবেগ, তা অনুভূতি প্রকাশ হয়, অনুভূতি মাধ্যম দিয়ে তা মানুষের মধ্যে বিকশিত হয়, প্রকাশ হয়। এই অনুভূতি শিক্ষার্থীর আবেগ, মূল্যবোধ, মনোভাব, নৈতিকতা, মানসিক প্রক্রিয়াগুলির বিকাশের একটা পথ বলা যায়। তাই শিক্ষক শ্রেণীকক্ষের মধ্যে শিক্ষার্থীদের অনুভূতিমূলক যদি বিকাশ করতে পারে, তার শিখন সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হতে পারে। আমাদের দেশাত্মবোধকের সঙ্গে, স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যদি আমরা অনুভূতিমূলক বিকাশ করতে পারি, তাহলে দেশের সুনাগরিক শুধু নয়, মূল্যবোধ সম্পর্ক সুনাগরিক তৈরি হবে, তার দেশের প্রতি নীতি নৈতিকতা তৈরি হবে, তার দেশ সম্পর্কে মানসিক গুণাবলীর আমরা তার মধ্যে সেই নিদর্শন দেখতে পাবো। এবং এটি শিক্ষার একটা একাডেমিক দিকের সঙ্গে, অর্থাৎ পাঠ্যক্রম বা পড়ার দিক সঙ্গে, একাডেমিক দিকের সঙ্গে সম্পর্কিত, যা শ্রেণীকক্ষের বাইরে কার্যক্রমের মাধ্যমে ঘটে। অনুভূতি কিন্তু শ্রেণীকক্ষের বাইরের কার্যক্রমের মধ্যে দিয়েই প্রকাশ করা যায়। আমরা নদী সম্পর্কে যদি কবিতা পড়ি, যে নদী সম্পর্কে, নদীর ধারণা সম্পর্কে, নদী নিয়ে কবিতা পড়তে পারি, নদী নিয়ে আমরা ভূগোলে পড়তে পারি, কিন্তু আমরা চাক্ষুষ যখন নদীর মনোরম দৃশ্য দেখব, সে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের যখন নদীর ধারে নিয়ে যাওয়া হবে, নদী সম্পর্কে একটা ধারণা তৈরি হবে, এবং নদীর মনোরম পরিবেশ তাদের অনুভূতিমূলক বিকাশে সাহায্য করবে। এর প্রকৃতি কি? এই অনুভূতিমূলক এর প্রকৃতি সেটা হচ্ছে যে এটি বিকাশের প্রক্রিয়ার সঙ্গে সংযুক্ত। মানবিক গুণাবলী, মানুষের অভ্যন্তরে যা যা মানবিক গুণাবলী থাকে, আমি একটু আগেই বললাম, সহানুভূতি, ভালোবাসা, সহযোগিতা, ন্যায় বিচার, সহনশীলতা, যা যা মানসিক গুণাবলী একজন ব্যক্তিকে
আরো বিকশিত করে, ব্যক্তিকে সমৃদ্ধ করে, তা তার মধ্যে জাগরণ ঘটে, তার মধ্যে পরিস্ফুট হয়। বৃদ্ধ মানুষের প্রতি তার সহানুভূতি, পরিবারের বৃদ্ধ ব্যক্তির প্রতি তার ভালোবাসা, তার সহযোগিতা, পক্ষপাতহীন হয়ে ন্যায় বিচার, সততার ন্যায় বিচার আসলে কোথাও তার অনুভূতির প্রকাশই বলা যায়। দেশের দিকে তাকিয়ে ন্যায় অন্যায়ের মাঝে দাঁড়িয়ে যখন ন্যায় বিচারে সে অবতীর্ণ হচ্ছে, তখন সে ব্যক্তি ভুলে যাচ্ছে, তখন মনে করছে সে বিচারকের আসনে। অর্থাৎ তার সেই অনুভূতি, তার একদিকে সত্য সৎ, আর একদিকে হয়তো সে কোনো চেনা মানুষও হতে পারে, কিন্তু না, সে সততার আশ্রয় নিচ্ছে। তার সেই অনুভূতিগুলো, মানসিক গুণাবলীর বিকাশ হচ্ছে এবং তার মধ্যে সহানুভূতি, ভালোবাসা, সহনশীলতাও তৈরি হচ্ছে। সমাজের প্রতি তার মনোভাব, নিজের প্রতি শ্রদ্ধা, এগুলোও কিন্তু আসলে অনুভূতি এক বিকাশ প্রক্রিয়ার মধ্যে দিয়েই তা আমরা দেখতে পাই। এর মাধ্যম কি? স্কুলের ভেতর এবং বাইরের বিভিন্ন সামাজিক পরিস্থিতিতে শিক্ষার্থীর যে অভিজ্ঞতা, তাই অনুভূতি তৈরি করতে পারে। এবং এই মূল্যবোধ শিক্ষা এবং নৈতিক শিক্ষার মধ্যে দিয়েও অনুভূতি তৈরি করা যেতে পারে। এবং অনুভূতি নিয়ে যদি আমরা আরো ডিটেলসে বা বিশদে আলোচনা করি, তাহলে দেখব যে মানে অনেক আগে থেকেও কিন্তু এই অনুভূতিমূলক শিক্ষার কথা বলা হয়েছে এবং তার গুরুত্ব। ভারতীয়, আমরা যদি বৈদিক যুগের শিক্ষার কথা বলি, পরবর্তীকালে এই বৈদিক যুগের শিক্ষার ক্ষেত্রে আমরা কিন্তু ডেভেলপমেন্ট অফ 3H এর কথা বলা হয়েছে, অর্থাৎ ডেভেলপমেন্ট অফ হেড, যা জ্ঞানমূলক বিকাশের সঙ্গে যুক্ত, ডেভেলপমেন্ট অফ হ্যান্ড, অর্থাৎ হাত, এখানে প্রতীকী হাত, হাতের কর্মবিকাশ বা কর্মপ্রক্রিয়া, যা সাইকোমোটর ডোমেনের সঙ্গে যুক্ত, ডেভেলপমেন্ট অফ হার্ট, অর্থাৎ হৃদয়ের বিকাশ, আসলে অনুভূতিমূলক বিকাশের কথাই বলা হচ্ছে। মার্টিন এবং ব্রিগস 1986-তে অনুভূতিমূলক ব্যক্তিত্বের সঙ্গে তারা 21টা শব্দের কথা বলেছে। 21টা তারা ওয়ার্ডকে বা শব্দকে, শব্দবন্ধকে তারা যুক্ত করেছে। কি কি? যে মানে পুরোটা বলা, মানে কিছু কিছু বলছি, যেরকম আত্মধারণা, অর্থাৎ সেলফ কনসেপ্ট, নিজের সম্পর্কে ধারণা, সেলফ কনসেপ্ট, তার নৈতিকতা, মনোভাব, মূল্যবোধ, তার মধ্যে অহংবোধের বিকাশ, তার মধ্যে ব্যক্তিত্বের বিকাশ, তার অনুভূতি, প্রেরণা, সামাজিকতার বিকাশ, এই নানা ধরনের শব্দের মধ্যে দিয়ে, 21টা শব্দের মধ্যে দিয়ে মার্টিন এবং ব্রিগস 1986 সালে তার অনুভূতিমূলক ব্যক্তিত্বের সম্পর্কিত অনুভূতিমূলক ব্যক্তিত্বের প্রসঙ্গ আলোচনা করেছে। আবার 1990 সালে বেন, তিনিও, এবং অ্যাকারসন 1991 সালে অনুভূতিমূলক শিক্ষার প্রসঙ্গে শিক্ষার্থীর ব্যক্তি সামাজিক অনুভূতি, তার সামাজিক বিকাশ, তার নৈতিকতা, নীতিশাস্ত্র, আবেগ ইত্যাদি শিক্ষামূলক কর্মসূচিকে বুঝিয়েছেন। এগুলোকে অনেক সময় পাঠ্যক্রম থেকে আলাদা করে রাখা হয়। স্বাভাবিকভাবেই যে পাঠ্যক্রম যখন পড়ানো হচ্ছে, তা অনেক ক্ষেত্রেই জ্ঞানমূলক দক্ষতার সঙ্গে এবং মনঃসঞ্চালক বা দক্ষতা, সঞ্চালনমূলক দক্ষতা ক্ষেত্রের সঙ্গে যোগ করা হয়। অর্থাৎ শিক্ষার্থীরা পড়ছে, পড়াটা বলতে পারছে কিনা, পড়াটা উত্তর দিতে পারছে কিনা, তা সুন্দরভাবে লিখতে পারছে কিনা, কিংবা কোনো কর্মপ্রক্রিয়া
বা কোনো টাস্ক বা কাজ সে করে দেখাতে পারছে কিনা, কোনো টেস্ট ল্যাবে টেস্টটা করে দেখাতে পারছে কিনা, তার প্রকাশ দেখাতে পারছে কিনা, এটাই টিচিং, লার্নিং এবং মূল্যায়নের মধ্যে দেখা হয়। অনুভূতির মূল্যায়ন করার প্রবণতাটা আমাদের এখানে কম, বা অনুভূতিমূলক শিক্ষা পাঠ্যক্রমের মধ্যে থেকে আলাদা করে দেখার সুযোগ কম বা নেই বললেই চলে। কিন্তু আমাদের অনুভূতিমূলক শিক্ষার উপরও গুরুত্ব দিতে হবে, তার কারণ পাঠ্যক্রম থেকে আসলে অনুভূতিকে বাদ দেওয়া যেতে পারে না বা যায় না, এবং শেষে সেই পাঠ্যক্রম অনুভূতিমূলক শিক্ষার দিকটাই তুলে ধরবার চেষ্টা করে। অনুভূতিমূলক বিকাশের এই প্রসঙ্গ বিদ্যালয় কিন্তু সরাসরি, প্রত্যক্ষভাবে, সরাসরি বা বিচার করা হয়নি, পরোক্ষভাবে, সরাসরি বিচার করা হয়েছে বা পরোক্ষভাবে বিচার করা হয়েছে, যেখানে হয়তো আমরা কিছু নৈতিকতার বিকাশ, নীতি নৈতিকতা, মানবিক শিক্ষা, এই দিকগুলোকে আমরা আলোচনা করে ছেড়ে দিয়েছি, বা তাতে যে আলাদা করে বিশেষ জোর দেওয়া হয়েছে তা কিন্তু নয়, কিন্তু যার কোথাও প্রয়োজন আছে। বর্তমানে স্কুল পাঠ্যক্রমের মধ্যে এই একাডেমিক বিষয়ের উপর গুরুত্ব দেওয়ার পাশাপাশি তার যেরকম জ্ঞানমূলক বিকাশ করার দরকার হয়, তবে কিছু কিছু ক্ষেত্রে অনুভূতিমূলক বিকাশের সম্ভাবনা রাখে এবং সেইগুলিকে প্রাধান্য দেওয়ার কথা বলা হচ্ছে। অনুভূতিমূলক শিক্ষা আমরা যদি বলি, তাহলে বিদ্যালয় ক্ষেত্রে শুধু বললে হবে না, অনুভূতিমূলক শিক্ষা অর্জনে দীর্ঘ সময় লাগে। অর্থাৎ কোনো একটা আমি যদি বিষয় অনুভূতি তৈরি করতে চাই, তাহলে বিষয় সম্পর্কে যথেষ্ট পারদর্শিতা না এলে তার অনুভূতি তৈরি হয় না। আমরা সঙ্গীতের মধ্যে, সঙ্গীত শিক্ষার মধ্যে, কিংবা নৃত্য শিক্ষার মধ্যে, কিংবা অঙ্কন বা আঁকা শিক্ষার মধ্যে অনুভূতির প্রথম দিকে সঙ্গীতে একটা ভালো লাগা থাকেই, কিন্তু চূড়ান্ত ভালো লাগা পেতে গেলে সে যত বেশি বিষয় সম্পর্কে পারদর্শী হবে, তার অনুভূতির প্রকাশ, তার ভালো লাগাও তত বেশি হবে। অর্থাৎ সঙ্গীত বা গান যখন গাইছে নতুন নবীন শিক্ষার্থী, তার ভালো লাগার স্তরে সে গাইছে, কিন্তু দেখা যাচ্ছে সে যখন অভ্যাস করছে, নিয়মিত অভ্যাস করছে, রেওয়াজ করছে, অভ্যাসের পর সে যখন আরো ভালোভাবে সুরকে নিয়ন্ত্রণ করতে পারছে, সুরকে প্রকাশ করতে পারছে, সে যখন তালের দক্ষতার সঙ্গে সে সঙ্গীতকে প্রকাশ করতে পারছে, তখন তার মধ্যে ভালো লাগার অনুভূতি অনেক বেশি তার মধ্যে আনন্দ সৃষ্টি করছে। কিন্তু তা অর্জন করতে এক সময় লাগে এবং দীর্ঘ সময় লাগে, তার কথাই এখানে বলা হচ্ছে। এবং শিক্ষার্থী যে এই যে মনোভাবের পরিবর্তন, অ্যাটিটিউডের পরিবর্তন, তা কিন্তু কোনো একটি শিক্ষণ প্রক্রিয়ার মধ্যে হয়ে গেল তা নয়। আসলে অনুভূতির যখন চূড়ান্ত বিকাশ ঘটে, তখন দেখা যাচ্ছে তার মধ্যে কোথাও একটা জ্ঞানমূলক বিকাশও যথেষ্ট মাত্রায় হয়েছে, আবার দক্ষতামূলক বিকাশও যথেষ্টভাবে হয়েছে। শিক্ষার্থী নির্দিষ্ট কোনো সামাজিক বিষয়ে মনোভাবের পরিবর্তন, তার বিষয়টি বুঝে এবং যথেষ্ট সময় ধরে শুনবার পর সে সম্পর্কে সে যুক্তি বা সিদ্ধান্ত নেয়। শিক্ষার্থী কোনো নির্দিষ্ট সামাজিক বিষয়ে মনোভাব পরিবর্তন নানা পক্ষে বিপক্ষে যুক্তি শোনার পরেই কিন্তু সে সেই সিদ্ধান্তকে গ্রহণ করে। অনুভূতিমূলক আচরণ দ্রুত পরিবর্তন ঘটানো কখন সম্ভব? যেমন যে দেখা যাচ্ছে যে কোনো ঘটনা বা কোনো বিষয় নৈতিক কারণে যদি গ্রহণযোগ্য না হয়, তাহলে এবং কোনো মতবাদ যদি হঠাৎ করে চাপিয়ে দেওয়া হয়, অর্থাৎ ব্রেন স্টর্মিং এর মধ্যে দিয়ে কিন্তু সে তার অনুভূতিমূলক আচরণের দ্রুত পরিবর্তন ঘটানো সম্ভব। আবার নেতিবাচক কোনো নেগেটিভ কোনো সামাজিক আচরণ বা নেতিবাচক কোনো আচরণের অনুপস্থিতি তার অনুভূতিমূলক বিকাশে
ইঙ্গিত দেয় যদি কোনো তার মধ্যে নেতিবাচক কোনো বিষয় না থাকে, নেতিবাচক যদি কোনো তার মধ্যে সমস্যার উদ্রেক না করে, তাহলে কিন্তু তার অনুভূতিমূলক বিকাশ যথাযথ হয়। আমরা এর পরে প্রসঙ্গে আসছি যে অনুভূতিমূলক শিক্ষার গুরুত্ব। আমরা এটা আগেও বলেছি যে অনুভূতিমূলক শিক্ষা আসলে ব্যক্তিকে সম্পূর্ণ বিকশিত করতে সাহায্য করে এবং শিক্ষার্থীর আবেগ, অনুভূতি যা মূল্যবোধের বিকাশ ঘটায় এবং ব্যক্তি অনুভূতিমূলক বিকাশ তার নানা বিষয়ে উন্নতি ঘটাতে সাহায্য করে। এবং এই অনুভূতিমূলক বিকাশ আমরা আগেও বলেছি যে শ্রেণীকক্ষের বাইরে ঘটে, জ্ঞানমূলক এবং এটি জ্ঞানমূলক বিকাশের সঙ্গে এবং শারীরিক বিকাশ বা সাইকোমোটর ডেভেলপমেন্ট বা ক্ষেত্রের সঙ্গে এটা সম্পৃক্ত। অনুভূতিমূলক শিক্ষার প্রভাব ব্যক্তির সমাজে মানিয়ে নেওয়ার ক্ষমতা বৃদ্ধি করে। এবার আসছি অনুভূতিমূলক বিকাশের স্তর বা এফেক্টিভ ডেভেলপমেন্ট স্টেজ, অর্থাৎ আমরা স্টেজ, ধাপগুলো বা স্তরগুলো আমরা আলোচনা করব। কি কি? যে অনুভূতিমূলক শিক্ষা কিন্তু শিক্ষার্থীকে মনোযোগ দেয় অনুভূতিমূলক উদ্দীপনার প্রতি, অর্থাৎ কোনো অনুভূতিমূলক যদি কোনো অর্থাৎ সুরেলা সঙ্গীত ভেসে আসছে, শিক্ষার্থীরা তার দিকে মনোনিবেশ করবে। অসাধারণ তার চিত্র অঙ্কন করেছে, দেয়ালে টানানো আছে, কোনো ব্যক্তি, শিক্ষার্থীরা যেতে গিয়ে সেখানে আটকে গেল, দাঁড়িয়ে গেল, অর্থাৎ শিক্ষার্থীরা মনোযোগ দিল। শিক্ষকের অসাধারণ পড়ানো, পাঠদান যা তার ভালো লাগছে, অনুভূতিমূলক স্তরের সঙ্গে যুক্ত হচ্ছে, সেই পাঠদান শিক্ষক দিচ্ছেন, শিক্ষার্থীরা মনোযোগ সহকারে তা শুনছে, অর্থাৎ রিসিভ করতে পারছে, সে গ্রহণ করতে পারছে। এবং শুধু গ্রহণ করছে তাই নয়, শিক্ষক মশাই ক্লাসে সেই সংক্রান্ত কোনো প্রশ্ন উত্তর দিলেই সে রেসপন্স করছে, প্রতিক্রিয়া দিচ্ছে। কোনো হয়তো বিষয় খুব আগ্রহ ভরে শিখছি, যেরকম অনেক ক্ষেত্রেই দেখা যায় সঙ্গীতের ক্লাস, শিক্ষার্থীরা খুব আনন্দে শেখে। খেলার ক্লাস, খেলাধুলার যে ক্লাস হয়, সে ক্লাস শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে করে। ছবি আঁকার ক্লাস, এই ছবি আঁকার ক্লাস বা শ্রেণীকক্ষে যখন করানো হয়, শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং প্রতিক্রিয়া জানায়, রেসপন্স করে। অর্থাৎ গতানুগতিক শিক্ষার বাইরে গিয়ে শিক্ষার্থীরা যখন পাঠ গ্রহণ করে, তখন তারা সহজাতভাবে সেই পাঠকে গ্রহণ করে বা রিসিভ করে এবং তাতে প্রতিক্রিয়া দেয় বা রেসপন্স করে, এবং এর মাধ্যমে দিয়ে শিক্ষার একটা মূল্যায়ন বা মূল্যমান গঠিত হয়, মূল্যায়ন হয়। কিরকম? এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের মূল্যবোধ এবং বিশ্বাসের প্রতি প্রতিশ্রুতি দেখা যায়। এবং একটা গুরুত্বপূর্ণ সংগঠন, অর্গানাইজেশন তার মধ্যে গঠিত হয়। কি অর্গানাইজেশন হয়? শিক্ষার্থীদের মূল্যবোধের একটা ব্যবস্থা বা একটা অর্গানাইজেশন বা একটা জটিল সংগঠন তৈরি করে। আর ক্যারেক্টারাইজেশন অফ ভ্যালু বা মূল্যবোধের চরিত্রায়ন তৈরি হয়, অর্থাৎ ব্যক্তির মূল্যবোধ পরিপূর্ণরূপে তার আভ্যন্তরীণীকৃত হয়, অর্থাৎ তার অন্তরে যায়। অর্থাৎ অনুভূতিমূলক স্তর, ধাপগুলো গ্রহণ, প্রতিক্রিয়া, মূল্যায়ন, সংগঠন এবং মূল্যবোধের চরিত্রায়ন এইভাবে হয়। এবার আসছি অনুভূতিমূলক বিকাশের মাত্রা বা ডোমেইন অফ
ডাইমেনশন অফ এফেক্টিভ ডেভেলপমেন্ট, অর্থাৎ এখানে অনুভূতি বিকাশের মাত্রার দিকটা বলা হয়েছে। এখানে মার্টিন এবং রিগেলুথ একটা মডেলের কথা বলেছে। কি মডেল? এর প্রধান মাত্রা হচ্ছে আবেগীয়, নৈতিক, সামাজিক, আধ্যাত্মিক, নান্দনিক এবং প্রেরণামূলক। আমি নান্দনিকের প্রসঙ্গ বলেছি, আমি আবেগের কথা বলেছি, আমি নৈতিকের কথা বলেছি, নৈতিকতার কথা, নীতি নৈতিকতার কথা বলেছি, সামাজিকতার কথাও বলেছি, এবং কোথাও প্রেরণামূলক। অর্থাৎ দেখা যাচ্ছে যে কোন দেশমাতৃকার চরণে নিজেকে নিবেদন করেছে এরকম কোন মানুষ, কোন স্বাধীনতা সংগ্রামী কিংবা উচ্চ ব্যক্তিত্ব সম্পন্ন কোন মানুষ তার দেশের ভালো বা ব্যক্তি ভালো করেছে, সে তার প্রেরণা হয়ে উঠতে পারে। কোন ঘটনা তার প্রেরণা হয়ে উঠতে পারে, পিতামাতা তার কাছে প্রেরণা হয়ে উঠতে পারে, শিক্ষক তার কাছে প্রেরণা হয়ে উঠতে পারে। অর্থাৎ অনুভূতি প্রেরণা দিতে পারে এবং অনুভূতি তাকে সেই প্রেরণার মধ্য দিয়ে গিয়ে সাফল্য লাভে সাহায্য করতে পারে। এর শিক্ষাগত উপাদান কি? জ্ঞান, দক্ষতা এবং মনোভাব, এই প্রত্যেকটি এটি কিন্তু সম্পৃক্ত, একে অপরের সঙ্গে সম্পৃক্ত। আমরা যদি অনুভূতিমূলক বিকাশের মধ্যে পাঠ্যক্রমের আয়োজন করে দেখি বা ক্যারিকুলাম অর্গানাইজেশন করি, তাহলে অনুভূতিমূলক শিক্ষা শিশুদের প্রথম জীবনে প্রাথমিক স্তর থেকেই শুরু করতে হয়। আসলে শিশুকে অনুভূতি বোধ সম্পন্ন করে তোলা আসলে শিক্ষকের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। শ্রেণীকক্ষে পাঠদানের মধ্যে দিয়ে কিংবা সহপাঠক্রমিক কার্যাবলীর মধ্যে দিয়ে, শ্রেণীকক্ষের বাইরের নানা রকম কর্মপ্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে আসলে শিশুকে অনুভূতি প্রবণ করে তুলতে হয়, ব্যক্তিকে অনুভূতি প্রবণ করতে হয়। তাহলেই আসলে শিক্ষার মূল্য বা মূল্যগুলি তাদের অন্তরে প্রবাহিত বা প্রবেশ করবে। পাঠ্যক্রম এবং সহপাঠক্রমিক কার্যাবলীর মধ্যে দিয়েও আমি যেটা বললাম, অনুভূতিমূলক বিকাশ সহায়ক করবে এবং শিক্ষায় অনুভূতিমূলক উপাদানগুলি যথাযথ কাঠামোবদ্ধভাবে অন্তর্ভুক্ত করা উচিত। এবার আসছি সাইকোমোটর ডোমেন বা সাইকোমোটর লার্নিং। আমরা সাইকোমোটর ডোমেন শিক্ষার ক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই টিচিং এর সঙ্গে আমরা যুক্ত করি। শিক্ষণের ক্ষেত্রেও যেরকম সাইকোমোটর ডোমেনের গুরুত্বপূর্ণ বিষয় আছে, লার্নিং এর ক্ষেত্রে বা শিক্ষণের ক্ষেত্রে সেই দক্ষতামূলক বা সাইকোমোটর দক্ষতার কথা বলা হচ্ছে। আমি এখানে বাংলাটা সাইকোমোটরই রেখেছি, যদিও দক্ষতামূলক বা সঞ্চালনমূলক দক্ষতা এই কথাটাও আমরা সাইকোমোটর জায়গায় বসাতে পারি। এই সঞ্চালনমূলক কি পেশি কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত। সঞ্চালনমূলক দক্ষতা সম্পর্কে আলোচনা করি। যে দেখাচ্ছে যে একটি পাখি আকাশে উড়ে যাচ্ছে, একজন আঁকছে, তার অনুভূতি দিয়ে সে পাখিটিকে আঁকছে। নীল আকাশ করেছে, পাখিটি আঁকবার চেষ্টা করছে, কিন্তু দেখা যাচ্ছে সেই শিক্ষার্থীর পাখি আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, সেই পাখি আঁকতে গিয়ে তার যতটা দক্ষতা প্রয়োজন সেই ততটা দক্ষতা তার গড়ে ওঠেনি। অর্থাৎ পাখি আঁকবার আউটলাইনটা, পেন্সিলের দাগটা বড়ই নড়বড়ে। পাখি বোঝা যাচ্ছে, বিষয়টা বোঝা যাচ্ছে, কিন্তু তার শিক্ষক যেভাবে পাখিকে দৃঢ় বলিষ্ঠতার সঙ্গে সুন্দরভাবে প্রকাশ করেছে, তার লাইনের দক্ষতার সঙ্গে যে সুন্দরভাবে প্রকাশ করেছে, সে ততটা পারেনি। অর্থাৎ হাত দিয়ে সে সুন্দর করে লিখতে পারেনি, আঁকতে পারেনি। দেখা যাচ্ছে কোনো ব্যক্তির হাতের লেখা তার সঞ্চালনমূলক দক্ষতার সঙ্গে যুক্ত। লেখার মধ্যে সে অনুভূতির প্রকাশ করেছে, লেখার মধ্যে হয়তো দেখা যাচ্ছে কোনো তারই বন্ধুর কোনো দুঃখের কোনো ঘটনা লিখছে, কিন্তু শিক্ষার্থীর হাতের লেখা ভালো নয়। অর্থাৎ হাতের লেখা ভালো করা, সুন্দর কবিতা আবৃত্তি করা, এগুলো সবই
সঞ্চালনমূলক দক্ষতার সঙ্গে সম্পৃক্ত। পাশাপাশি খেলাধুলা করা, শারীরিক দক্ষতা, পেশি দক্ষতার কথা বললাম, সবই সঞ্চালনমূলক দক্ষতার সঙ্গে সম্পর্কিত। আর এই শারীরিক দক্ষতা কোত্থেকে অর্জিত হয়? উদ্দীপনা এবং সংকেতের আদান প্রদান বা প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে। এবং যে কথাটা উদাহরণ দিলাম, সাইকেল চালানো, গাড়ি চালানো, তবলা বাজানো, টাইপিং করা, গান করা, আবৃত্তি করা, তা সবই সঞ্চালনমূলক দক্ষতার সঙ্গে সম্পর্কিত। সঞ্চালনমূলক দক্ষতার শেখার স্তরগুলো কি? যেখানে হ্যারো 1972 বলেছে, কি বলছে? রিফ্লেক্স, অর্থাৎ তার রিফ্লেক্সের মধ্যে দিয়ে, গতি প্রকৃতি বা গতিবিধির মধ্যে দিয়ে প্রকাশিত হয়। অর্থাৎ হাতটা নাড়ানো, দ্রুত সরে যাওয়া, মুখ দিয়ে কথা বলা, কিংবা চোখের পাতাকে টিপ টিপ করা বা ঝাঁপানো, চোখের পাতাকে নাড়ানো, এগুলো সবই সঞ্চালনমূলক দক্ষতার মধ্যে পড়ে, রিফ্লেক্সের মধ্যে পড়ে। আর কি মৌলিক কিছু গতিবিধি কি আছে? হাঁটা করা, হাঁটা, চড়াই, কোথাও উঁচুতে ওঠা, এগুলো সবই সাইকোমোটর শেখার স্তর। এছাড়াও আছে সংবেদন দক্ষতা, শারীরিক দক্ষতা, তার গতিবিধি এবং যোগাযোগ, এই সবই সাইকোমোটর দক্ষতার অন্তর্ভুক্ত। এরপরে আসছি R.H. ডেভের সাইকোমোটর ডোমেন, অর্থাৎ এই ডোমেন বা ক্ষেত্রের মধ্যে দিয়ে সাইকোমোটর ডোমেনকে কিভাবে ছোট থেকে সে বাচ্চারা অনুকরণ করে, বাচ্চারা কিভাবে দেখায়, তার আলোচনা করছি। প্রথমে আছে অনুকরণ। কি অনুকরণ? শিশুদের দ্বারা নানা কার্যক্রমের অনুকরণ, অর্থাৎ ছোটরা যেটা দেখছে সেটাই করছে। যেভাবে বড়রা হাঁটছে, কোনো কিছু কাজ করছে, ছোটরাও সেভাবে অনুকরণ করছে। আসলে দেখে যেটা অনুকরণ করছে সেটা সঞ্চালনমূলক দক্ষতার মধ্যেই পড়ে। ম্যানিপুলেশন, অর্থাৎ নির্দেশনা বা অনুসরণের মাধ্যমে কার্যক্রম তৈরি করা, নির্দিষ্ট কার্যকরণের মধ্যে দিয়ে কার্যক্রমে তার দক্ষতা বৃদ্ধি করা, অর্থ প্রকাশ করা, প্রাকৃতিকীকরণ, অর্থাৎ কার্যক্রম স্বাভাবিক হয়ে ওঠা, চিন্তা না করেই সে হয়তো করতে পারছে, অর্থাৎ তার রিফ্লেক্স এমন জায়গায় পৌঁছে গেছে, সে চিন্তা করে অত্যন্ত চিন্তার মধ্যে দিয়ে, চিন্তা না করেই সে দক্ষতার মধ্যে দিয়ে সে কাজটা করে আছে। অর্থাৎ কোনটা হয়তো যে খুব গতিশীল ভাবে যখন কোনো বাদক হয়তো তবলা বাজাচ্ছে, সে চিন্তা করে বাজাচ্ছে, কিন্তু তার কিছু কিছু জিনিস হঠাৎ করে রিফ্লেক্সে করছে, তখন কিন্তু আগে থেকে ভেবে করছে না। সেইটা দক্ষতামূলক বিকাশের জায়গাতেই, দক্ষতামূলক বিকাশকেই আসলে সূচিত করে। অর্গানাইজেশন অফ সাইকোমোটর লার্নিং। আমরা অর্গানাইজেশন অফ সাইকোমোটর লার্নিং বা শিক্ষা সংগঠন নিয়ে আলোচনা করছি। এই অর্গানাইজেশন অফ সাইকোমোটর লার্নিংটা কি? এই অর্গানাইজেশন অফ সাইকোমোটর লার্নিং আসলে মানুষকে শিক্ষার কার্যক্রমের সঙ্গে সংযুক্ত করে। যাকে আমরা সাইকোমোটর শিক্ষা সংগঠন বলছি। এটা মনে হতে পারে যে সাইকোমোটর যখন লার্নিং হচ্ছে তখন কি কগনিটিভ আর অ্যাফেক্টিভ লার্নিং হচ্ছে না? কিন্তু তা পুরোপুরি ঠিক নয়। দেখা যাবে যে তার জ্ঞানীয় দক্ষতা বা জ্ঞানমূলক দক্ষতা বা তার অনুভূতিমূলক দক্ষতা যার যত ভালো হচ্ছে, আসলে সে তত ভালো সাইকোমোটর লার্নিং বা সাইকোমোটর দক্ষতা সে
প্রকাশিত করতে পারছে। অর্থাৎ ছবি আঁকা, সঙ্গীতের মধ্যে দিয়ে গিয়ে বা সঙ্গীত পরিবেশনের মধ্যে আসলে একটা সঞ্চালনমূলক দক্ষতার দিক রয়েছে। কিন্তু সঙ্গীত সম্পর্কে তার জ্ঞান যত ভালো থাকবে, সঙ্গীত সম্পর্কে অনুভূতি যত তার ভালো থাকবে, ততই সে দক্ষতামূলক বা দক্ষতার সঙ্গে সে পরিবেশন করতে পারে। কিন্তু এটাও মনে রাখতে হবে, বয়সের সঙ্গে সঙ্গে বার্ধক্যজনিত কারণে সাইকোমোটর দক্ষতা কিন্তু হ্রাসপ্রাপ্ত হয় বা কমে যায়। বৃদ্ধ মানুষের, 80 পর বৃদ্ধ, 80 ঊর্ধ্ব বৃদ্ধ বা বৃদ্ধ মানুষের তার যখন হাঁটা চলার মধ্যে সীমাবদ্ধতা আসে, নানা অঙ্গগুলির সঞ্চালনের ক্ষেত্রে তার যখন কোনো ধীর গতিপ্রাপ্ত হয়, তখন কিন্তু তার সঞ্চালনমূলক দক্ষতার মধ্যেও তার প্রভাব পড়ে। তার মধ্যে অভিজ্ঞতা আছে, তার মধ্যে জ্ঞান আছে, তার মধ্যে অনুভূতি আছে, কিন্তু প্রকাশের ক্ষেত্রে কোথাও তার অসুবিধা হতে পারে। এটা খুব স্বাভাবিক কথা। তবে বৃহত্তর অর্থে আমরা শ্রেণীকক্ষে সাইকোমোটর ডোমেনের ক্ষেত্রে আসলে শিক্ষার্থীদের সঞ্চালনমূলক দক্ষতাকে বিকাশের প্রসঙ্গই আলোচনা করা হয়। যেমন শরীর শিক্ষার প্রসঙ্গ নিয়ে যদি আমি আলোচনা করি, আসলে বিদ্যালয়ে শরীর শিক্ষা একটা সঞ্চালনমূলক দক্ষতার প্রধান একটা শিক্ষা। শিশুদের শারীরিক বিকাশ কি হচ্ছে, তাদের সামগ্রিক বিকাশের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বা সম্পৃক্ত রয়েছে। শিশুর শারীরিক সুস্থতা তার জ্ঞানীয় বিকাশের জন্য প্রচন্ড গুরুত্বপূর্ণ। কিন্তু দেখা যাচ্ছে বিদ্যালয়ে নানা শারীরিক শিক্ষার কার্যক্রম তাকে কিন্তু আরো গতিশীল বা অ্যাক্টিভ করে তুলছে। এইখানে নানা রকম ক্রীড়ার কথা বলা যায়, নানা ইনডোর গেমস, আউটডোর গেমস, অ্যাথলেটিক্স, এসবই শরীর শিক্ষা কার্যক্রমের মধ্যে পড়ে। এবং এই শারীর শিক্ষা কার্যক্রমের আয়োজন করার কারণ কেন? কারণ তারা যাতে নানা কারণে এটা কি আয়োজন করা হয়। কি একটা হচ্ছে যে শারীরিক ফিটনেস, অর্থাৎ শরীর সে ফিট থাকবে, সে একেবারে ঠিক থাকবে শারীরিক ফিটনেসের জন্য। আর কি, মন এবং শরীরের সমন্বয় উন্নত করবার জন্য, অর্থাৎ শরীরের সঙ্গে মনের সংযোগ থাকবে, তার রিফ্লেক্সের যোগাযোগ থাকবে, সেটা উন্নত করবার জন্য শারীরিক শিক্ষার প্রয়োজন রয়েছে। আর কি, নিয়মানুবর্তিতা বা শৃঙ্খলার প্রসঙ্গ যদি আমরা আলোচনা করি, তাহলে সেটি শরীর শিক্ষার সঙ্গে তা সম্পর্কিত, তাহলে সেটি সঞ্চালনমূলক দক্ষতাকে বিকশিত করে। সহযোগিতা এবং ন্যায় বিচার, স্বাস্থ্যকর প্রতিযোগিতা, তারপর নিয়মের প্রতি শ্রদ্ধা, মূল্যবোধ বিকাশ, এগুলি সবই কিন্তু সঞ্চালনমূলক দক্ষতা এবং সঞ্চালনমূলক দক্ষতার বিকাশ। আমরা অনুভূতিমূলক ক্ষেত্রেও মূল্যবোধের কথা বলেছি। সঞ্চালনমূলক দক্ষতার যা বিকশিত হবে, তার কোথাও অনুভূতিমূলক দক্ষতাও বিকাশ হবে, এবং সেইটার জন্য সামগ্রিকভাবে মূল্যবোধের বিকশিত হয়। দলীয় কোনো কাজ করার ক্ষেত্রে, দলের মধ্যে কোনো কাজ করার ক্ষেত্রে উপযুক্ত মনোভাব তৈরি করা হয়, আর নেতৃত্বের গুণাবলীর বিকশিত হয় এই সঞ্চালনমূলক দক্ষতার মধ্যে দিয়ে। আমাদের একথা মনে করতে হবে যে শরীর শিক্ষা আয়োজনের ক্ষেত্রে শারীরিক দিক থেকে যেরকম দেখা হয়, কগনিটিভ দিক, অ্যাফেক্টিভ দিক, শারীরিক দিক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং শারীরিক কার্যক্রমের আয়োজন
বা শারীরিক কার্যক্রমের দিকটা কিভাবে লক্ষ্য রাখা যায়? যে তার বয়স, সে বয়স অনুযায়ী কতটা উপযুক্ত, শারীরিক বিকাশ তার কতটা হয়েছে, তার জ্ঞানীয় বিকাশ বা কতটা হয়েছে, বা কগনিটিভ বিকাশ কতটা হয়েছে, এবং তার আগ্রহ, যেটা বলছিলাম যে তার শিশুদের আগ্রহ, অর্থাৎ তার আগ্রহ কিন্তু তার পছন্দের খেলাধুলা, পছন্দের বিষয় নির্বাচন করা এবং পছন্দের কাজ করতে সাহায্য করে। অর্থাৎ এসবই সঞ্চালনমূলক দক্ষতার বিষয় বা সঞ্চালনমূলক দক্ষতার বিষয়ে কথা বলা হয়। অর্থাৎ শ্রেণীকক্ষে কিন্তু আমরা যখন কোনো পরীক্ষা নেওয়া হয়, মূল্যায়ন করা হয়, এই যে পরীক্ষা, তারা লিখিত পরীক্ষা দেয়, তারা মৌখিক পরীক্ষা দেয়, তারা খেলাধুলা করে, ছবি আঁকে, তারা বিদ্যালয়ের নানা অনুষ্ঠানে অংশগ্রহণ করে, এগুলি সবই আসলে সঞ্চালনমূলক দক্ষতার বিকাশ। সুন্দর হাতের লেখা, সুন্দর সুস্পষ্ট উচ্চারণ, গদ্যের উপযুক্ত উচ্চারণ এবং পাঠ, অনুভূতিমূলক পাঠ এবং কবিতা পাঠ, এগুলি সবই সঞ্চালনমূলক দক্ষতার প্রসঙ্গই আনয়ন করে। এবং সঞ্চালনমূলক দক্ষতা আসলে প্রকাশ হয় সঞ্চালনমূলক দক্ষতার মধ্যে দিয়ে গিয়ে আমরা চাক্ষুষ বিষয়টাকে উপলব্ধি করতে পারি। আমি এই তিনটি, অর্থাৎ জ্ঞানীয় সম্পর্ক বা জ্ঞানমূলক সম্পর্ক, অনুভূতিমূলক সম্পর্ক এবং এই দক্ষতামূলক সম্পর্ককে কোথাও একটি ঘরে তিনটি দরজার সঙ্গে আমরা তুলনা করতে পারি, বা সেই তিনটি দরজার সঙ্গে তুলনা করি। অর্থাৎ যে কোনো দরজা দিয়ে ঢুকেই তুমি ঘরের মাঝখানে আসতে পারবে, ঘরের প্রধান ক্ষেত্রে প্রবেশ করতে পারবে। কিন্তু তোমার যদি চূড়ান্ত প্রথম থেকেই তুমি সাইকোমোটর দক্ষতা নিয়ে বেশি উৎসাহী হও, তুমি সাইকোমোটর দক্ষতাটাই বেশি পালন করো, তাহলে সেক্ষেত্রেও তার মধ্যে অনুভূতি এবং জ্ঞানমূলক দক্ষতা, জ্ঞানমূলক ক্ষেত্র তার মধ্যে বিকশিত। কেউ যদি সঞ্চালনমূলক দক্ষতা বা সাইকোমোটর ডোমেন, সাইকোমোটর এই দরজার ক্ষেত্র দিয়ে প্রবেশ করে, তার মধ্যে অনুভূতিই তাকে জ্ঞানের দিকে ধাবিত করবে, অনুভূতিই তাকে সাইকোমোটর ডোমেন অর্থাৎ সঞ্চালনমূলক দক্ষতার দিকে তাকে এগিয়ে নিয়ে যাবে। আবার কেউ জ্ঞানের স্তর দিয়ে, জ্ঞানমূলক দক্ষতার মধ্যে দিয়ে যখন সেই গৃহে বা সেই ঘরে অবস্থান করছে বা সেই গৃহে যখন থাকছে, তখন জ্ঞানমূলক দক্ষতাই, তার জানার ক্ষেত্রটাই কিন্তু তাকে অনুভূতি স্তরে এবং অনুভূতি সে আগ্রহ তৈরি করে সাইকোমোটর স্তরে তাকে উন্নীত করছে। অর্থাৎ একটি ক্ষেত্র উন্নয়ন হওয়া মানে আর একটি ক্ষেত্রের মধ্যেও সে উন্নয়ন সাধিত হচ্ছে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এবার আসছি সহপাঠক্রমিক কার্যাবলী বা সহপাঠক্রমিক কার্যক্রম। অর্থাৎ পাঠের বাইরে, মূল পাঠক্রমের বাইরে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যা যা কাজকর্ম করে, এগুলি সবই এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটির মধ্যে পড়ে এবং পাঠক্রমের মধ্যে দিয়ে এইসব মানে কার্যক্রমের মধ্যে দিয়ে পাঠক্রমিক যখন সে কো-কারিকুলার অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে যখন সে যাচ্ছে, তখন তার আগ্রহ, প্রতিভা, তার শখ, তার ভালো লাগা এবং সামাজিক দক্ষতা উন্নয়নের সুযোগও প্রদান করছে। অর্থাৎ পাঠক্রমিক, সহপাঠক্রমিক কার্যাবলী বা কো-কারিকুলার অ্যাক্টিভিটি কিন্তু পাঠক্রমের বাইরে শিক্ষার্থীদের কিন্তু ডেভেলপমেন্ট করা হচ্ছে, সে বিকাশ হচ্ছে, তার অনুভূতির বিকাশ হচ্ছে বাড়তিভাবে, এবং সহপাঠক্রমিক কার্যাবলীর মধ্যে দিয়ে তার দক্ষতারও বিকাশ হচ্ছে। অর্থাৎ সঞ্চালনমূলক দক্ষতার বিকাশ হচ্ছে,
যার মধ্য দিয়ে গিয়ে যে সামগ্রিক একটা লার্নিং প্রসেস বা সে শিখছে সামগ্রিকভাবে। এই পাঠ্যক্রমের সহপাঠক্রমিক কার্যাবলী হচ্ছে যে পাঠ্যক্রমের সঙ্গে সরাসরি যুক্ত নয়, কিন্তু শিক্ষার্থীদের ব্যক্তিগত এবং সামাজিক দক্ষতা বিকাশে সাহায্য করছে। যেরকম বিদ্যালয়ের বাইরে হয়তো কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, পড়াশোনার বাইরে খেলাধুলা, বৃক্ষরোপণ কর্মসূচি, রক্তদান শিবিরের আয়োজন, নানা সামাজিক সচেতনতামূলক অনুষ্ঠান প্রোগ্রাম, রবীন্দ্র জয়ন্তী, নজরুল জন্ম জয়ন্তী কিংবা নানা দেশাত্মবোধক বা সরকারি অনুষ্ঠান বা দেশের স্বাধীনতার কোনো অনুষ্ঠান, সবই সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর অন্তর্ভুক্ত, যা শিক্ষার্থীকে নানা বিষয় এবং ক্ষেত্রগুলি বিকাশ করতে সাহায্য করে। এরপরে আসছি সহপাঠক্রমিক কার্যাবলী আয়োজনের কি কি লক্ষ্য আছে। সহপাঠক্রমিক কার্যাবলী যে লক্ষ্য, উদ্দেশ্য বা লক্ষ্য যাকে বলি, তা হচ্ছে অতীত এবং আধুনিক সাহিত্যের প্রতি আগ্রহ সৃষ্টি করা। আমরা বৃহত্তর ক্ষেত্রে আরো ভালোভাবে বলবো অতীত এবং আধুনিক যে কোনো বিষয়ের প্রতি শিক্ষার্থীর আগ্রহ তৈরি করা, অন্যের অনুভূতি, আবেগকে বোঝা এবং অনুভূতির সঙ্গে তাকে গ্রহণ করা, এই সবই সহপাঠক্রমিক কার্যাবলী লক্ষ্য। নানা ক্রিটিক্যাল থিঙ্কিং বা সমালোচনামূলক চিন্তা ভাবনার যে বিকাশ করা, তাও সহপাঠক্রমিক কার্যাবলীর লক্ষ্য। তথ্য সংগ্রহ বা তথ্য সংগ্রহের দক্ষতা উন্নয়ন করা, বিভিন্ন সাহিত্যিক এবং শিল্পের মাধ্যমে নিজের অনুভূতি এবং আবেগকে প্রকাশ করা, যোগাযোগের দক্ষতা উন্নয়ন করা, দলগত কাজ করা বা দক্ষতা উন্নয়ন করা, পরিকল্পনা এবং সংগঠনের দক্ষতা উন্নয়ন করা, সহানুভূতি, সহযোগিতা এবং শিল্প, সাহিত্য, ঐতিহ্য এবং সংস্কৃতির জন্য প্রশংসা করা, মূল্যবোধের বিকাশ করা, এই সবই সহপাঠক্রমিক কার্যাবলীর লক্ষ্য। বৃহত্তর ক্ষেত্রে এগুলো শিক্ষার্থীকে শিক্ষা স্তরে প্রবেশ করায়, শিক্ষার মূল স্তরে প্রবেশ করায়। মনে রাখতে হবে, সহপাঠক্রমিক কার্যাবলী যখন আয়োজন করা হয় তখন তা দলগত ক্ষেত্রে করা হয়, গ্রুপ ভিত্তিক করা হয়। ব্যক্তিগত ভিত্তিতে সবসময় করা যায় না, বা হলেও তার পরিসর খুব কম। সহপাঠক্রমিক শুধু বিদ্যালয়ের মধ্যে নয়, বিদ্যালয়ের বাইরে স্কুলের অন্য ক্ষেত্রে গিয়েও তা করা যেতে পারে। এবং এই সহপাঠক্রমিক কার্যাবলীর মধ্য দিয়ে গিয়ে শিক্ষার্থীদের যেরকম একদিকে জ্ঞানের বিকাশ হতে পারে, হাতে কলমে জ্ঞান, ফলিত জ্ঞান, তার বিকাশ হয়। আবার কি হয়, তার অনুভূতির বিকাশ হয়, সবচেয়ে বেশি অনুভূতিমূলক বিকাশ হয়। কারণ একই পিয়ার গ্রুপ বা নিজের বন্ধুদের গ্রুপের সঙ্গে দলবদ্ধভাবে যখন একটা কাজ করে, সে কাজ করতে সে উৎসাহ পায়, সে আনন্দ পায়, এবং সে উৎসাহ করতে গিয়ে যখন সে কাজে ঝাঁপিয়ে পড়ে, পাশাপাশি তার দক্ষতামূলক বিকাশ হয় বা সঞ্চালনমূলক দক্ষতার বিকাশ হয়। অর্থাৎ সহপাঠক্রমিক কার্যাবলী একসাথে তার অনুভূতি এবং দক্ষতা সহ জ্ঞানমূলক ক্ষেত্রেরও বিকাশ ঘটাতে সাহায্য করছে। মনে রাখতে হবে, সহপাঠক্রমিক কার্যাবলীগুলি বিদ্যালয়ের ক্ষেত্রে এমন ভাবে আয়োজন করতে হবে যাতে শিক্ষার্থীরা পরিকল্পিতভাবে, সংগঠিতভাবে তা অংশগ্রহণ করতে পারে, এবং এই কার্যাবলীর মধ্য দিয়ে গিয়ে শিক্ষার্থীরা যেন সামগ্রিক সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করতে পারে। অনেক ক্ষেত্রেই শিক্ষার্থীদের এই কগনিটিভ লার্নিং কি করে, মানে লার্নিংটা কগনিটিভ বা জ্ঞানমূলক দিকে ফোকাস করে। এবং আমরা এই আলোচনায় তোমরা দেখতে পাবে যে আমি বারবার করে বলেছি যে স্কুল কার্যক্রমের ক্ষেত্রে পরিকল্পিতভাবে 3টে বিষয়েরই তার বিকাশ ঘটে।
শিক্ষকেরা করে কি? শিক্ষকেরা তাদের এই বিদ্যালয়ের কার্যক্রমকে পর্যালোচনা করে, পরিকল্পনা করে, নিয়ন্ত্রণ করে এবং শিক্ষকেরা তারা আয়োজন করে, সবচেয়ে বড় কথা আয়োজন করে এবং ভালোভাবে সংগঠিত করে শিক্ষার 3টি ক্ষেত্রেই বিদ্যালয়ের মধ্যে অগ্রসর হয়। এবং আমি শেষ করব তার আগে সাম আপ যদি আমরা করি যে শিক্ষার এই যে মানে 3টে যে ক্ষেত্র, অর্থাৎ আমরা জ্ঞানমূলক ক্ষেত্রের কথা আমি নিজে আজকে আলাদা করে আলোচনা করিনি। আজকে আলোচনার ক্ষেত্র ছিল আমাদের অনুভূতিমূলক ক্ষেত্র এবং দক্ষতামূলক ক্ষেত্র। এই অনুভূতিমূলক ক্ষেত্র এবং দক্ষতামূলক ক্ষেত্র, এই দুটো ক্ষেত্রই আসলে শিক্ষার্থীদের পরিপূর্ণ জ্ঞানমূলক বিকাশকে ত্বরান্বিত করে, সামগ্রিকভাবে লার্নিংকে সংগঠিত করে এবং চূড়ান্ত ক্ষেত্রে তার আচরণের পরিবর্তন ঘটে এবং পাঠ্যক্রমের মধ্য দিয়ে গিয়ে নানাভাবে এবং পাঠ্যক্রমের মধ্য দিয়ে গিয়ে কিংবা সহপাঠক্রমিক কার্যাবলীর মধ্য দিয়ে গিয়ে এই 3টে ক্ষেত্রের তাদের সংগঠিত করে। বিশেষ ক্ষেত্রে অনুভূতিমূলক এবং দক্ষতামূলক ক্ষেত্র সামগ্রিকভাবে জ্ঞান, অনুভূতি এবং দক্ষতা এই ত্রয়ীর মাধ্যমে শিক্ষার্থীদের সামগ্রিক লার্নিং ঘটে, শিখন সম্পাদন ঘটে। আজকের ক্লাস এখানেই শেষ করলাম। নমস্কার।